নমস্কার, দ্য ডিজাইন পডকাস্টে আপনাদের অনেক অনেক স্বাগত। আমরা যখন কোনো ডিজাইনার নিয়ে আলোচনা করি, আর্টিস্টদেরকে নিয়ে আলোচনা করি, তখন এমন অনেক শিল্পীদেরকে আমরা নিয়ে আসতে পেরেছি যারা তাদের তুলিতে রাঙাতে পেরেছে নিজেদের যে ক্যানভাস আছে। কখনো কখনো মাটি দিয়ে কোনো শিল্পী তার পুরো যে কাজ হয়, যে প্রতিমা হয়, তাদেরকেও আমরা নিয়ে আসতে পেরেছি। আমরা আজকে এমন একজন শিল্পীকে পেয়েছি, এটা আমাদের মানে হয়তো এই জীবনের ভাগ্য যে আমরা তার পাশে বসতে পেরেছি এবং তাকে নিয়ে আলোচনা করার, আলোচনা নয়, তার কাছ থেকে কিছু জানার সৌভাগ্য আমরা পেতে চলেছি। তিনি পেন, পেন্সিল আর তুলি নিয়ে কাজ করেন না, তিনি কাজ করেন ইলেকট্রিক আর লাইট নিয়ে। আপনি বুঝতে পারছেন আমি এখন এই মুহূর্তে রয়েছি চন্দননগরে। আর চন্দননগর এলে যদি আমি এই মানুষের সাথে দেখা সাক্ষাৎ না করি, তাহলে আপনারা হয়তো আমাকে ছেড়ে কথা বলতেন না যে তো সোমনাথ, তুমি তাহলে কি করলে। আমাদের সৌভাগ্য হয়েছে চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো আপনি দেখেন, তার যে ঐতিহ্য, তার সাথে সাথে আরেকটা ঐতিহ্য আছে, যে লাইটের ঐতিহ্য। যে মানুষটা সৃষ্টি করেছিল অনেক দিন আগে, যখন হয়তো আমাদের জন্ম হয়নি, তার সাথে আমরা বসার সৌভাগ্য পেয়েছি এবং তার কাছ থেকে আমরা জানার এই এই আড্ডাটা শুধুমাত্র একটু আলাদা টাইপের আড্ডা হবে। তার সঙ্গে কথাবার্তা বলবো এবং জানার চেষ্টা করব, আর কোনো কিছু থাকবে না সেখানে। প্রণাম, আর আমার তরফ থেকে অনেক অনেক শারদীয়া শুভেচ্ছা, জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। আমার আপনার কাছে আশা, আপনি আমাদেরকে খুব সহজ ভাষায় আমাদেরকে বোঝাবার চেষ্টা করবেন এবং দর্শকদেরও। আপনি কিভাবে প্রথম এই লাইট নিয়ে খেলা শুরু করলেন, ইলেকট্রিক নিয়ে আর লাইট নিয়ে? এটা খুব ছোটবেলার কথা, আমি গল্প বলছি তো। ছোটবেলায় বলছেন, একদম ছোটবেলার ঘটনা। এই ঘটনাটা এমন ঘটেছিল, তখন আমি ক্লাস 8-এ পড়ি। নারোয়া শিক্ষা নিকেতন বলে একটা স্কুল ছিল, ওই স্কুলে আমি পড়াশোনা করতাম। তা যখন পড়াশোনা করতাম, আর আমার অভ্যাস ছিল না কোনো জিনিসের তাকে ভেঙে ফেলে তার ভিতরে কি আছে দেখি। তার জন্য বাড়িতে আমার খুব অশান্তি, মারধর খাওয়া, বহু কিছু হয়েছে, যার জন্য লেখাপড়া একদম করতাম না, অশান্তি। যাই হোক, সেটা তো ছোটবেলার ব্যাপার। ওই ক্লাস 8-এ যখন পড়তাম, তখন আমাদের স্কুলে একটা নিয়ম ছিল, ক্লাস 8-এ যারা পড়বে তারা সরস্বতী পুজো করবে। আচ্ছা, সেই ক্লাসের ছেলেরাই সরস্বতী পুজো করবে। স্কুলও সেই রকম, চটের উপর বসে, উপরে অ্যাডভেস্টার। তখনকার দিনের কথা বলছি। পড়াতেন হচ্ছে আমাদের ভবানী মুখার্জি। সাল মনে আছে আপনার? হ্যাঁ, নাম্বার হালতা দেখলে পেয়ে যাবে। কিছু সাল, 100 সাল ধরো, 50, 60 ধরো, 60। 1960-এর। আমি আসলে দর্শকদের বোঝাতে চাইলাম যে আপনার বাবাদের হয়তো তখন জন্ম হয়নি। 60 হবে, 60। তখন আমি 60-এর আগের কথাই, কিন্তু এই স্কুলের কথাটা বলছি 60-এর আগে। কারণ তখন তো এই আলো কি, চন্দননগরের আলো বলতে যেটা বোঝায়, কেন পাওয়ার, ইলেকট্রিসিটি, এর জন্ম তো চন্দননগরে হয়নি, ওটা বাইরে হয়েছে। চন্দননগরে তখন পাওয়ার ছিল না, এসিবি বলে কোনো কারেন্ট ছিল না। তখন চন্দননগর ভর কোম্পানি বলে প্রাইভেট একটা কোম্পানি, সে চালাতো, প্লাস জেনারেটর দিয়ে। তখন আমিও দেখেছি জেনারেটর দিয়ে চলতো। আর কিছু কিছু জায়গা ওই কেরোসিন তেলের বাতি দিয়ে রাস্তায় সব আলো জ্বলত, ল্যাম্পপোস্ট আর কাঠের পোস্ট থাকতো, এটা আমার দেখা। ল্যাম্প পোস্ট গুলোর কথা বলছেন? ল্যাম্পপোস্ট গুলো কাঠের, শালবল্লা। আর রাস্তার যে লাইট, সেগুলো হচ্ছে তোমার গ্লাস ঘেরা, লোহার স্তম্ভর উপর একটা করে কেরোসিন তেলের ডিব্বা, সে কাঁধে করে মই নিয়ে আসতো, সন্ধ্যের সময় জেলে যেত। আবার সে সকালবেলা এমনই তেলটা দিত, সকালবেলার মধ্যে শেষ হবে, সেরকম নিশ্চিত। তখনকার দিনটা আমি আমার দেখার কথা বলছি, তার আগে কি ছিল আমি জানি না। তা এই সময়ে আমার বললো, আমি ঠিক আছে। আর ক্লাস 8-এ যখন স্কুলের ভাতটা পড়লো, তখন আমরা কিছু করবো, তো বলতে গেলাম যে আমরা তাহলে লাইট করবো কিছু।
বাজেট কত? 10 টাকা। টোটাল পুজোর বাজেট 10 টাকা। তাতে প্রতিমা, পুজোর খরচা, তারপর আর কিছু খরচা নয়, প্রতিমা সেও সেরকম, আর পুজোর খরচা এই আর কিছু। আমরা জাস্ট করলাম, কিছু করা যাবে। ললিত মোহন চ্যাটার্জি আমাদের হেডমাস্টার, মানে পুরো গল্পটা না বললে তো হবে না, আমি কার কাছে না না, করেছিলাম, কে অবশ্যই ছিল এটা জানার দরকার। তিনি এখনো নেই হয়তো, কিন্তু আজকে তোমার কাছে বলছি সেটা তো থেকে যাবে, বা আমি যে এখানে বলছি সেটা তো চিরকালের জন্য থেকে যাবে। সেটা ঠিক নাকি সেটাও তো জানা যাবে। উনি সুযোগ যদি না দিতেন তাহলে এইটা আপনি ঠাকুরটা তো করতে পারতেন, তো ওনার কথাও থাক না, ভালোই তো এটা। সেই জন্য বলছি, ওই ললিত মোহন চ্যাটার্জি রকম ওটা আবার ছাপ্পুরও মেরেছিল মনে হচ্ছে, যে না, আমার মনে হচ্ছে, এখন খেয়াল নেই অতটা। তবে ওর জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, তো করলাম। করে কি করব, বলে তো দিলাম 10 টাকায় লাইট সব হয়ে যাবে। আমার তখন মাথায় এলো যে কি করব। বার্লি বলে একটা কোম্পানি ছিল, বার্লি, বাচ্চারা খেত হ্যাঁ হ্যাঁ, বার্লি, তার কৌটো হতো, কৌটো করে আসতো, মানে আমিও খেয়েছি। সেই কৌটো 3টে জোগাড় করলো, সেই জোগাড় করে তার ভেতর ওই ভেতরের পোর্শনটা ফেলে দিয়ে ফাঁকা জায়গাটা রাখলাম, রেখে সেইখানে 3টে বাল্ব, এমনি বাল্ব, 3টে 100 ওয়াট বাল্ব ছিল, 3টেতে দিয়ে দিলাম, দিয়ে উপরে সেলোপিন পেপারটা কেন দিচ্ছিলাম? কালারের জন্য। লাল, নীল, সবুজ। জাস্ট আমরা 3টে ল্যাম্প দিয়ে ঠাকুরটাকে পেছনে রাখো। আর কারো বাড়ি থেকে একটা শাড়ি চেয়ে নিয়েছে, তো শাড়িও দিতে চায় না, তো একটা শাড়ি যে পেছনে টাঙাবো সেও দিতে চাইবে না। তখনকার দিনে একটা শাড়ি দিতে গেলেও, একটু ভালো শাড়ি দিতে গেলে বার করবে না, সেও একটা ছেঁড়া ফেরা বার করে যাওয়া করে দিল, আমরা পেছনে টাঙালাম, টাঙিয়ে তার সামনে ঠাকুরটা রাখলাম, ঠাকুরটা রেখে তার সামনে 3টে বাল্ব রাখলাম, রেখেই 3টে বাল্বে আমরা 3টে ওই সেলোপিন পেপার দিয়ে কালার করে পেছনে বসে রইলাম। এগুলো ম্যানুয়াল করে, একদম হাতে করে করেছিলাম। 3টে পেরেক জোগাড় করেছিলাম, পেরেকটা মেরে 3টে পার ওখানে কারেন্ট দিয়েছিলাম, দিয়ে পেছনে বসে বসে, যাতে আমার না দেখতে হয়, ওই ঠাকাচ্ছিল, একটার পর একটা ঠেকাচ্ছি, একটার পর একটা জ্বলছি। লালটা যতক্ষণ ঠেকাচ্ছি, পর্যন্ত আসছিল ততক্ষণ পর্যন্ত ওই ওই কাজটা করে যাচ্ছিলেন আপনি? যতক্ষণ পর্যন্ত লোক ছিল আর কি। তখন লোক বলতে তো এইরকম লোক না নয়, না না, সে বুঝতে পেরেছি। তখন 4জন এলো, ওই 4জন আসছে, এবার করে দিন। বসে বলবো 4জন আসছে, তারপর আর কিছুক্ষণ বন্ধ করে আর 2জন আসছে। সরস্বতী পুজো ওই একটা স্কুলে 10জন লোক ঢুকবে, এইটাই আশ্চর্য। আপনি বললেন যে সরস্বতী পুজোতে আপনি 3খানা বাল্ব নিয়ে RGB, রেড গ্রিন ব্লু সেলোফিন পেপার দিয়ে আপনি করলেন। আমাকে শুধু একটু বোঝান যে তার আগে কি এই প্রসিডিওর কোথাও ছিল না? আমি দেখিনি। তাহলে আইডিয়া কি করে এলো? এইটা ওই টর্চ, এই গাড়ি হেডলাইট, আমাদের বাড়িতে সাইকেল ছিল, হ্যাঁ, সাইকেলে হেডলাইট ছিল, হেডলাইটের স্টিপ ছিল, মানে যেটা ফেলে দিলে টায়ারে লেগে সেটা ঘুরতো, ও ঘুরলে কিন্তু আলো জ্বলতো, ঠিক ঠিক। আর তুলে দিলে আলো জ্বলতো না। ওর তো প্ল্যান ছিল এটা। আমার আইডিয়াটা ওইখান থেকেই এসেছিল, যে এটা তো ঠাকালে তো জ্বলে জানে। কিন্তু আমি যখন করেছিলাম ওই ওই একই পারপাসই করেছিলাম, একই purpose। একটা বাড়ির ল্যাম্প সুইচ দিলে তো জ্বলে, সুইচটা বন্ধ করলে তো নিভে যায়। এটা কি করে নেমে যায়, কি করে জ্বলে, সেটা আমরা দেখতাম। আমি আমি যেতাম, আমি জানবার জন্য অনেক জায়গায় ঘুরেছি। এটা সুইচটা কি করে হয়, সুইচটা মানে ওই দুটো কারেন্ট, ওই একটা কারেন্ট নেগেটিভ পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ যদি ঠেকায় তখনই জ্বলবে, আর যে তুলে দিই নেমে যাবে। এটা হচ্ছে সুইচের কাজ। আমরা যে বাড়ির যে সুইচ ব্যবহার করি, এই সুইচের কাজ হচ্ছে ওইটা। আরেকটু বুঝবার চেষ্টা করব, আপনি ইলেকট্রিককে ভয় কেন পেতেন না? কিছু তো একটা কারণ আছে যে আপনি ওই সুইচ, ওই পেরেক দিচ্ছেন, আর আর
আর আপনার ভয় লাগছে না? এটা কি ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে যে তারাও ইলেকট্রিকের কাজের সঙ্গে যুক্ত, এরকম কিছু ব্যাপার? না, এটা এটা কিরকম হয়ে গেল জানো, এটা ঠিক বোঝাতে পারবো না। এটা আমি ইলেকট্রিসিটি ভয় খেতাম, ভয় ভয় পেতেন? ভয় পেতাম। আমি কারেন্ট খেয়েছি। আমি আমার জীবনের পরে যে আমার কাছে যারা ছেলেরা বাচ্চারা আসতো মানে কাজ শেখার জন্য, তাদের প্রথম কাজ কি করাতাম জানো? কারেন্ট খাওয়া শেখাতাম। কারেন্ট খাওয়া শেখাতেন মানে কারেন্ট দিতেন আপনি? না, তাকে বলতাম একটা কারেন্ট একটা তার রেখে দিয়েছি, এটাকে তুমি ছোঁ আর হাত তুলো, ছোঁ হাত তুলো। তারপরে তাকে কারেন্ট খাওয়া শেখাচ্ছি, কারেন্ট থেকে বাঁচাবার জন্য সেই পদ্ধতিটা শেখাচ্ছি। এটা আমার জীবনের পরে ওদের করেছি। আমার জীবনে আস্তে আস্তে হয়ে গেল এরকম। এটা এই হয়ে গেল। কারেন্টে আমি ভয় খাই না। ডায়নোটা চলছে, সেখানে যদি তার হাত দিতে পারি, এখানেও আমি হাত দিয়ে সরাতে পারি, কিচ্ছু হতো না। আর এই ইলেকট্রিসিটি কিন্তু যা কিছুই ভর কোম্পানি ফর্ম কোম্পানি যা কিছু বলতাম, এটা সব কিন্তু আমাদের চন্দননগরে লালবাগান বলে একটা জায়গা আছে। এই লালবাগানের ওইখানে সব লোক থাকতো, মানে ইলেকট্রিক যত ওই মানে আমাদের চন্দননগরে যে ইলেকট্রিসিটি সব ওই লালবাগানে অর্ধেক ভর কোম্পানি যে লোক সব এই যে আগে আমরা শেখাতাম ওই কারেন্ট খাওয়া। এবার আপনার যখন পুজোটা হলো, এবার আপনার স্যার আপনাকে ডেকে কি বললো? আরে সে তো কোলে তুলে নাচছে, আহ, বাচ্চা ছিল তো, কোলে তুলে নাচছে। বলে এটা কি করে করলি রে? এই করলাম না, আমি কিছু বুঝলাম, আমি কি করে করলাম যার বলতে হবে না। হয়ে গেছে, আচ্ছা। করলাম বললাম, কিছু বলতে হবে না। অ্যাকচুয়ালি তাই, আমি কি করে করলাম, কি করে হলো, কি করে না, একটা মাথায় এলো। আপনাকে বললাম, আপনি তো আমাদের গালাগাল মূল্য যা ইচ্ছা দিয়েছি, তা হয়ে গেল তো হয়ে গেল। এর পরে আর কি জিজ্ঞেস করবে? বলে ঠিক আছে, তুই ভালোই করেছিস, তোর তো আর কিছু হবে না। আমি জানি তো আমি হবে না, লেখাপড়া বলছেন তো, লেখাপড়া হবে না আমি জানি। আমি বুঝি বাড়িতে মার খাই, তা লেখাপড়া হবে কোত্থেকে? জাস্ট সেটা মিটলো, মেটার পর আমার মাথায় এলো যে এটা তো এইখানে মিটলো, এটা বড় আকারের কিছু করতে হবে। তা এটা নির্দেশ চলছে, এটা তো করা হলো ওখানে। তারপরে আমি করলাম ওইখানেই, এখনো আছে বাড়িটা, জেলি জানতে পারবে। ওটা হচ্ছে নাড়ুয়া জহরতি পুজো কমিটি, এখনো আছে, এখনো চলছে, এখনো। তাতে একটা দুটো ছেলে হয়তো বেঁচে আছে, অর্থব্য হয়ে গেছে, তারা বেঁচে থাকলে থাকতে পারে। তা আমি নাড়ুয়ায় গেলাম, নাড়ুয়ায় গিয়ে বলছি, তখন আমার এজটা একটু বেড়েছে, অত ছোট নেই, ও বেড়েছে। মানে এখানে পেটানি খাচ্ছি, আর ওখানে এজও বাড়ছে, আর আর ওখানে লাইট আর ইলেকট্রিসিটির সঙ্গে কাজও চলছে, মানে আরও ভালোবাসা চলছে। বাড়ছে। তো ওই চিন্তাধারা করতে করতে হবে। তা আমি নাড়ুয়ায় গিয়ে বললাম যে, পল্টুদা বলে লোক ছিল নাম, আমি একটা চলন্ত লাইট পাবো তোমাদের এই বাড়িতে? এইখানে আমার বাড়ি, ওখানে নাড়ুয়ার বাড়ি। বললো চলন্ত লাইট আবার কি? বলে, হ্যাঁ চলন্ত লাইট দেখো না একটা করে। বললি কর, চলন্ত লাইট কর। ওরা কিন্তু বাধা ফাধা কিন্তু দেয়নি, বললো তুই কর। চলন্ত লাইট মোটামুটি রাস্তায় নাড়ুয়া মোড় থেকে পুজোটা যেখানে হয় তার পেছনে পুজো হতো, সেই পুজো অবধি উপরে সিলিং একটা লাইট করলাম, সিলিং ওই বাল্ব দিয়ে, বাল্ব ঝুলতো সিলিং লাইট করে কিছুটা জ্বালিয়েছিলাম হাফ, লাইটটা দৌড়বে আর আসবে। হাফ জ্বালাবার পর চলে এসেছিলাম। পরের দিন সকালবেলা যখন গেলাম, তখন দেখলাম ওরা, আমি যে সব লাইট লাগিয়েছিলাম, মানে আমার একটা পাশে হেল্পার ছিল, হয়ে গেছে তখন পরশুরাম পাল বলে, বড় সেই জিনিসগুলো খুলে ওরা ঝুড়িতে রেখে খাটের তলায় রেখে দিয়েছে। আমি গিয়ে দেখলাম এ কি হলো, খুলে বলে এটা লাইট বুঝছে না, আমাদের লাইট তো চাই, বড় লাইট। তখন টিউবলাইট জন্মেছে সেই মতো, টিউবলাইট লাগিয়ে আলো করতে হবে, রাস্তার টিউবলাইট জ্বালিয়ে আলো করি। কিন্তু সেই যে ঘা খেয়েছিলাম,
আজ তোমাকে বলতে যাচ্ছে আমার এখনো বুকে কষ্ট হচ্ছে। সেই আমাকে যখন খুলে দেখালো, এটা খুলে দিয়েছে, ঝুড়ি করে জড়ো হয়ে পড়ে রয়েছে, সে এক আমার আমি বলতে বেশি পারছি না, কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। আমি তো তৈরি করলাম, কমপ্লিট করতে দিল না। আপনার আর সৃষ্টিকে মেরে দিল। আমাকে কমপ্লিট না করে নিবি খুলে নিল। কিন্তু আমার দেখাতে পারলাম না আমি কিছু কি করলাম এই জীবন। একটা কিছু করবার জন্য তাও করলাম না। এদিকে বাড়িতে মার খাচ্ছি লেখাপড়ার জন্যে, ওইদিকে একটু এগুচ্ছি, সেখানে খুলে দিল। ভীষণ কষ্টকর ব্যাপার। যাই হোক, খুলে দিল যখন, ওটা টিউবলাইট, ওটা লাইট এখন করেছে। তারপরে আবার কিছু বছর পরে ওরা খুব বড় করে সম্বর্ধনা দিয়েছিল আমায়, ওই নারওয়াই। যাই হোক, সেটা তো অনেকেই দিয়েছে, সেটা কোনো ব্যাপার। তারপর ওই লাইটটা আমার একটা জেদ এসে গেল। এই যে জেদ, ওরা যখন তুলে দিয়েছে, ওদের দেখাতে হবে যেটা কি হতো আর কি করা যায়। তখন এই বিদ্যালঙ্কা, আমার বাড়ি বিদ্যালঙ্কা রোডের ওপর, তখন পিচ হয়নি, ওয়া তাই হসপিটাল রোডের ওপর। তা ওখান থেকে আমি ওই লাইটটা একদম ঠাকুরের মুখ পর্যন্ত ওই সিলিং এর লাইট করেছেন। তখন আর একটা জিনিস হতো, তখন তো ওই প্যান্ডেল হতো না, তখনকার ছিল হোগলা বলে একটা জিনিস ছিল, সেটাতে তার মাথায় ছাউনি হতো, হোগলা ছিল। এটা একটা মানে চিন্তা ছিল আগুন লাগাবার, আগুন লাগাবার চিন্তা ছিল খুব হোগলা। যাই হোক, একটা সিলিং এর লাইটটা করলাম, করে ওই লাইটটা যাচ্ছে আসছে, এটা বিদ্যালয়কে করেছিলাম। তোমায় এখন বলছি, সেই দৃশ্য, সেই জিনিস এখনো চোখের সামনে ভাসে। তখন নেই 6.2, নেই কিছুই নেই, কিছুই নেই, ওই বাল্ব শুধু দিয়ে আমি বড় করে বাল্ব দিয়ে দেখিয়েছিলাম জ্বলছে। যে একটা লাইট দৌড়ানো যায়। আর এই যে দৌড়ানোর সিস্টেমটা, এটা বিদ্যালঙ্কা থেকেই করেছিল প্রথম। আর টেরিফিক হয়েছিল, মানে টেরিফিক, দূর থেকে মনে হচ্ছে একটা সিলিং চলে যাচ্ছে। আছে এখানে ছবি আছে, আমি তো দেখাবো, এখানে ছবি আছে কোথাও। তারপরে তো নানা রকম, আর সবলটা এসে গেল। সবল আসেনি, বড় ল্যাম্পের পর এলো, ওটা তো 15 ওয়াট ল্যাম্প ছিল। তারপর বড় ল্যাম্পের গাড়ির ল্যাম্প এলো, হ্যাঁ, গাড়ির যে হেডল্যাম্পে যেটা থাকে। গাড়িতে হেডল্যাম্পে যে ওই ল্যাম্প এলো, ওই ল্যাম্প দিয়ে আবার একটু করলাম, মানে চেঞ্জ, ওইটার থেকে আর একটু চেঞ্জ হচ্ছে বড় ল্যাম্পটা। গাড়ির ল্যাম্প থেকে আবার পিগমি ল্যাম্প বলে একটা ল্যাম্প হতো, সেই ল্যাম্পটা ব্যবহার করো, সেটাতে হলো। তারপরে হলো টর্চের ল্যাম্প। 6.2 বলতে ওটা ওয়াটেজ, টর্চের ল্যাম্প এলো। টর্চের ল্যাম্পটা কিরকম, তখনকার দিনে টর্চ ল্যাম্প কিনতে পাওয়া যেত, সে থ্রেড, পেছনে প্যাচ ছিল, কিন্তু পেছনের প্যাচে কস্টিং অনেক বেড়ে গেছে। আর কোম্পানি ছিল মাজদা কোম্পানি, আমরা কিনতাম মাজদা গুলো কোম্পানি। সে সবল ল্যাম্পে ডিজাইন করলো একটা পায়রা উঠছে। প্রথম সবলটার কাজ হচ্ছে, যদ্দূর মনে হচ্ছে আমার এই চনা স্পোর্টিং ক্লাবের সাথে মাথায় একটা পায়রা উঠছে, এটা করেছে সবলটার কাজ। তারপর নানা রকম সবলটের পর নানা রকম জিনিস আসছে এই পায়রার মধ্যে। তারপর বিদ্যালঙ্কা মোড়ে একটা ট্রেন করলাম। ট্রেনটা শুধু ইঞ্জিনটা করলাম, পুরো কম্পোনেন্ট নিয়ে করিনি, শুধু ইঞ্জিনটা। তার পরের বছর কি করলাম, আচ্ছা এটা ছোট শুধু ট্রেনটা করেছি, যেহেতু ধোঁয়াটা উঠছে আর কিছু নেই, তো এটাতে একটু বড় করে করতে হবে, যেমন ন্যাচারাল দূর থেকে লাগে সেই রকম করতে হবে। সেটা আমার কাছে একটা আইডিয়া নিয়েছিলাম, তাপস সেন বলে একটা লোক ছিল, এটা সবাইকার জেনেও, তাপস সেন আজকে নেই আমাদের দেশে, চলে গেছেন। তাপস সেন হচ্ছে থিয়েটার জগতের দিকপাল,
স্টার ফারে ও স্টেজ লাইট করতো। তো ও বলছে, তখন বোধ হয় সিনেমাটার নামটা আমি ভুলে গেছি, ওই থিয়েটারটা ওই ওই একটা দেখিয়েছিল, ট্রেন যাচ্ছে, মানে দূর থেকে ট্রেনটা আসছে, এসে চলে গেল, আর ঝকঝকঝক করে মানে জানলার সেই লাইটগুলো চলে যাচ্ছে। এটা দেখেছিলাম, একবার দেখেছিলাম, দুবার দেখলাম, তিনবার দেখলাম, পারলাম না, মাথায় আইডিয়াটা নিতে পারলাম না। চতুর্থবারে চারবার যখন দেখলাম ওই ইয়েতে, তখন আমি বুঝতে পারলাম এই জিনিসটা কি করে করেছে। কিন্তু এটা কোনো ল্যাম্পের না, এটা শ্যাডোর কাজ করতো, এটা স্যাডোর কাজ করে করে। এটা শ্যাডোর কাজ। আর এটা আপনি কলকাতায় দেখেছিলেন? এটা কলকাতায়, কলকাতাতে? কলকাতায় যেতাম একটা কাজ দেখবার জন্য, আমি কলকাতা হলো স্টার হলে দেখেছিলাম, সেতু বলে মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে সেতু। যখন আমি জানতে পারলাম যে এটা কি করে হয়, যে এটা তো শ্যাডোর কাজ, এই যে একটা লাইট আসছে, একটা গাড়ির দূর থেকে দেখা যাচ্ছে একটা ট্রেনটা আসছে, কি করে আসছে পরে জানলাম, একটা মানুষ কালো জামা পরে, হ্যাঁ। পুরো গলা থেকে কালো জামা পরে, মাথায় একটা হেডলাইট, মানে গাড়ির হেডলাইটও বলতে পারো, গাড়ির হেডলাইট যদি বেঁধে রাখা যায়, আর সেটা যদি দূরে থেকে আস্তে আস্তে কেউ হেঁটে আসে, সেটাকে যদি স্টেজের দিকে নিয়ে আসা যায়, মানে যেখানে অনেক বসে থাকে সেদিকে, যে ওর থেকে আর সেটাতে পাওয়ারটা ডিমার বলে একটা জিনিস ছিল, লাইটটা কমানো যায় বাড়ানো যায়, সেইটা দাঁড়িয়ে ওটা লাগানোটা, আর ওটা যত কাছে আসছে তত ওটা পাওয়ারটা বাড়াচ্ছে ডিমারটা। তা ওই দূর থেকে দেখলে মনে হবে যে সত্যি একটা আলো আসছে। তারপরে দেখা গেলো যে বাক্স বক্স করে কেটে ওই ভেতরে একটা করে লাইট দিয়ে, যেটা আমি করেছিলাম রানিং, সেইটাই ব্যবহার করেছি, সেই ল্যাম্পটা যা আসছে সেইটা দেখে আমি ওটা, যে ট্রেনটার কথা বললাম, ট্রেনটা কমপ্লিট করলো, ওখানে ওইটা দেখেছিলাম তাপসদাকে। তাপসদা আমার খুব শ্রদ্ধের লোক ছিল এখানে, আমার এই ঘরে প্রচুর আসতো তখন। আর একটা আমার বন্ধু ছিল যে আর্টিস্ট, এম রক্ষিত, মহাদেব রক্ষিত, সে আর্টিস্ট, কিন্তু ওই পেন্টিং করতো, হ্যাঁ। নানা রকম সরস্বতী পুজো, কালী পুজো, যে কোনো পিওর পেছনে সিন করে পেন্টিং করতো। জানি না তোমরা দেখেছো কিনা, কিন্তু এটা অনেকেই এখনো দেখেছে বোধ হয়, যে মহাদেব রক্ষিতের সিনের পেছনে সিনটা লাগিয়ে পুজো করতো, আর ন্যাচারাল মতো মনে হতো আঁকাটা। তাকে বললাম আমি, এরকম একটা ট্রেন করব, কি করা যায়? বললো আঁকতে হবে, তো আঁকতে হবে, তো কি করে আঁকবো? তার আগে একটা আঁকার জন্যে আমরা প্ল্যান করেছিলাম, সেই আঁকাটা হয়েছিল সাপুরে করবো বলেছিল, একটা জাস্ট একটা চিন্তাধারা করেছে, এটা সাপুরে করবো। সাপুরে কি করে করবো? একটা লোক বিন বাজাচ্ছে, সাপটা ফেলছে, এটা কি করে করা যাবে? তখন বললো, আমার বন্ধু বললো, চল ইয়েতে যাই, ডেকোরেটার দোকানে। ওই ডেকোরেটার দোকানে গিয়ে বললাম, এইরকম কিছু জিনিস আছে সাজানো যায় মানুষ, বলে সাজিয়ে নিবি, দিয়ে দিচ্ছি সব। তখন বৃন্দাবন সাধু বলে, এখন ফ্রেঞ্চ ডেকোরেটার বলে, তখন বৃন্দাবন সাধু বলে ভদ্রলোকের নাম, তো মারা গেছে বহুদিন হলো। সে আমাদের ওইটা বলেছিল, সাপুরের ড্রেসটা দিয়েছিল। আর মহাদেবদা তখন সাপুরের ড্রেসটা পরে একটা ছবি তুলেছিল। আচ্ছা, এটা রেফারেন্সের জন্য ছবিটা তুলে ওইটা দেখে ও ড্রয়িং করেছে, আর্টিস্ট ইয়ে করে রেখেছে। ওটা গ্রাফ করে ড্রয়িং করলো, সেইটা হলো সাপুরের, তো তৈরি করলাম। যেই ওটা হলো, তখন ওই ট্রেনটা করবো মাথায়, তো এটা আমার সবসময় ঘুরছে, এটা তো এটা ছোট। ছোট ছোটখাটো ট্রেনটা, ওই অতখানি সেটা একটা মাথায় ঘুরছে। অবস্থা খারাপ, বাপ এদিকে তাড়াচ্ছে, খাবার জোটে না, জামা কাপড় সেরকম নেই, পায়জামা ছিঁড়ে গেছে, শীতকাল, দুজনে মিলে চড়তে গেলাম ব্যান্ডেল স্টেশনে। হাসবে, লোকে শুনলে হাসবে। ব্যান্ডেল স্টেশনে গিয়ে দেখলাম তো লোগো, মানে স্টিম ইঞ্জিন ফিঞ্জিন সব ওই
ব্যান্ডেল স্টেশনে দাঁড়াতো, দাঁড়িয়ে ওয়াশ ফোয়াশ করতো, এই করতো। ওইখানে ছাড়া আমি আর সময় পেতাম না, মানে অতক্ষণ ধরে দেখবার মতো সময় পেতাম না। তো গেলাম, দুজনে বসে আছি, শীতে কাঁপছি। একটা গাড়ি গেল, আঁকা হলো, দ্বিতীয় গাড়ি হলো, আঁকা গেল। তারপর আস্তে আস্তে সময় বাড়ছে, আমাদের আঁকাও বাড়ছে। তারপরে ট্রেন মাথাটা আঁকা হলো, তো তলাটা, তার স্যাপটা, এইসব প্রত্যেকটা জিনিস এঁকে এটা কমপ্লিট করা হবে, করে সেই জিনিসটাকে নিয়ে আসা হলো। নিয়ে এসে এইবার আমরা বাড়িতে বসে সেটাকে ফিরে ড্রয়িং করালো বাড়ির কারখানা মধ্যে। সেটা ড্রয়িং করার পর সেটাকে আমরা 6.2 বাল্ব দিয়ে লাগালো, সেটা বিদ্যুৎটা লাগিয়েছিলাম। তাহলে ট্রেনটা চলে যাচ্ছে, একবার মনে হচ্ছে ধোঁয়াটা উঠছে, ট্রেনটা চলে যাচ্ছে, স্যাপগুলো যাওয়া আসা করছে এখান থেকে। তো সেটা তোমার প্রায় 30 ফুট লম্বা। তো 30 ফুট লম্বা প্যানেল বানিয়েছিলেন আপনি না, প্যান্ডেল না, জলের পুকুর পাড়ে, পুকুর পাড়ের মধ্যে পুকুরে পাড়ে বাঁশ দিয়ে মেলে সাইডে? সাইড। বুঝতে পেরেছি। তখন তো প্যান্ডেল, এটা সব প্যান্ডেল না, এগুলো সব প্যানেল প্যানেল আমি বলছি প্যান্ডেল প্যানেলে করতে ছিল। এমনি তো আমাদের বোর্ডের উপর প্যান্ডেল করতেই হবে, যে কোনো জিনিস। বোর্ডের উপর করে 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 30 ফুট করেছেন? 30 ফুট করতে একটা বোর্ড ছিল, 8 ফুট সাইজ ছিল, এই 8 8 ফুট ফুট 8 বাই ফুট 4 8 ফুট ফুট করে। সেটা জুড়ে ওটা 30 ফুট করা হয়েছে। তা এরকম করার পর এটা গেলো সিঙ্গেল। তারপর মাথায় হলো এটা একটা গল্প করতে হবে, তো গল্পতে নিয়ে আসতে হয়। গল্পতে নিয়ে আসতে কি করে? গল্প নিয়ে এলাম তো ক্রিকেট খেলা নিয়ে। এটা ক্রিকেট খেলা, একজন বল করছে, একজন ব্যাট করছে, একজন ফিল্ডিং করছে, তিনটে মানুষকে দাঁড় করে একটা আমরা ওই ইয়ে দিয়ে, তখনও কিন্তু ওই এই বলগুলো সব বল র্যাম্পে করা হয়েছে, আর বাকি ফিগারগুলো সব সবলটে করা হয়েছে। তো এইটা ওটা গল্পর মতন করা হয়। এরকম করে বাড়ছে আর কি। বহু রকম জিনিস বহু চিন্তা করলাম, করে করে এরকম করো। আমরা একটা গল্প করেছিলাম চন্দননগর, তখন অনেকদিন পরের কথা হচ্ছে, আস্তে আস্তে উন্নতি হয়েছে। কি হবে, চন্দননগর পর্ব, জহারতি পুজো, চন্দননগর জহারতি পুজো পর্ব, মানে চন্দননগরে জহারতি পুজো কি করে হয়, কি জিনিস দিয়ে হয়, কিভাবে হয়, সেটা দেখিছিলাম। সেটা লাইটে দেখা লাইটে দেখিছিলাম, 12টা লরি দেখি। প্রথমে দেখেছিলাম আমি, এটা খুব ইন্টারেস্ট, মানে আমার খুব এখনো জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ লাইট বলতে এইটাই বোঝাবে। যে আমি দেখেছিলাম কিরকম, প্রথম দেখালাম কাঠামো পুজো, কাঠামোটা হয় স্টেট, কাঠামো পুজোটা দেখালাম। তারপর দেখালাম কি বিচুড়ি বাঁধা, সেটাও লাইটে? লাইট সব ওই সবলটে, বিচুড়ি বাঁধা, এক একটা ফিগার বিচুড়ি বাঁধা। বিচুড়ি বাঁধার পর দেখালাম, একটা বিচুড়ি বাঁধা হলো, তারপর দেখাচ্ছি চাঁদা তুলতে বেরিয়েছে। তারপরে বিচুড়ি বাঁধার পর তারপরে মাটি ধরানো হলো, ঠাকুরটা মাটি ধরানো হলো, মাটি মাটি ধরার পর তারপরে তার বডিটা তৈরি হলো, মুখ মুখ করে বডিটা তৈরি হলো, কিন্তু সব সবলটে। তারপর তাকে চোখ আঁকা হয়েছে একটা প্যানেলে, চোখ আঁকার পর দেখা গেল তার পেছনে সোলার সাজ লাগানো হয়েছে, মানে চালচিত্র যেটাকে বলা হয়, লাগিয়ে ঠাকুরটা আস্তে আস্তে কমপ্লিট হলো। আবার পাশে দেখাচ্ছে যে প্যান্ডেল হচ্ছে, বাঁশ তুলে তুলে ছুটছে, আর ওই হোগলা পাতা বাঁধছে, এরকম কিন্তু 3-4টে প্যান্ডেল হয়ে গেল। তারপর দেখানো হলো, এটা খুব এখন আমার সব জীবনের সমস্তটাই মনে হয়। তারপর দেখানো হলো যে চাঁদা তুলতে যাচ্ছে, লোকের বাড়িতে চাঁদা তুলতে যাচ্ছে, কড়া নাড়ছে করে চাঁদা তুলতে, দরজা বন্ধ করে দিচ্ছে, এটা গেল। ও পরে দেখা গেল ঠাকুর পুজো, ঠাকুরটা পুজো হচ্ছে, পুজোটা দেখানো হলো, চালচিত্রে অবস্থা পুজো করছে। তারপর দেখানো হলো পুজো করার পর বিজয়া হয়,
বিসর্জন। বিসর্জনটা কিরকম হবে, যেরকম বিসর্জন হয় লরি করে ঠাকুর তুলে নিয়ে যাচ্ছে স্ট্যান্ডের ধারে, নিয়ে গিয়ে জলে ফেলা হচ্ছে, জল থেকে আবার কাঠামো কাঠামো তুলে বাড়িতে চলে আসছে, এই পর্যন্ত। তারপরেরটা হচ্ছে এই পরে কোনো ইন্টারেস্ট খুব, এটা আমার একবার নিজের মাথা থেকে বেরিয়ে গেল। তারপরের ঘটনাটা দেখিয়েছিলাম, এখনো চন্দননগরে কিছু যদি পুরনো লোক থাকে, মনে না আছে, তো এই গল্পটা খুব তাদের মনে আসে। আমাকে অনেকদিন অনেকবার বলেছে এই গল্পটা, এই ঘটনাটা। সেটা দেখিয়েছিলাম, বিজয় হয়ে গেছে, তখন বিজয় হতো, বিজয়ের পর লোকে তখন বিজয় দেখবার জন্যে ওই খবরের কাগজ পেতে লোকের বাড়ির রুয়াকে বসে থাকতো, আবার বুক করতো, এই কাগজটা এখান থেকে বুক করে বলে এটা আমার, বুক করা থাকতো। তা বিজয় দেখা হয়ে গেল, সবাই বিজয় দেখলো, বিজয় আমাদের আমি বিসর্জন দেখিয়েছিলাম। আর বিজয় হয়ে যাওয়ার পর কাগজগুলো পড়ে আছে, এই কাগজগুলো পড়ে আছে, তখন এইখানটা যে আমি কি বাড়িয়েছিলাম জিনিসটা, এই কাগজগুলো একটি লোক পেছনে কাঁধে বস্তা নিয়ে কাগজগুলো তুলছে, জড়ো করছে, কারণটা ছিল সে বিক্রি করবে। তুই অভাবে তাও না, তখন আমাদের ওই কাগজগুলো আবার লোকে বিক্রি করবে, সেই কাগজগুলো তুলছে। আবার এর দিকে দেখাচ্ছি যে এটা কিন্তু এখনকার দিনে দেখতে হবে, এটা পুরো গল্প, চন্দননগরের ঘটনার গল্প একবারে। তারপর দেখাচ্ছি যে লোকে ট্রেন চলে যাবে, ট্রেনে উঠছে, ট্রেন দেখেছিলাম, চন্দননগর স্টেশন দেখেছিলাম, ট্রেনে উঠছে, ট্রেনে চলে যাচ্ছে, এখান তলায় যারা ওনাদের ছাড়তে এসেছিল তারা হাত নাড়ছে, আর ট্রেন থেকে যারা তুলছে তারা হাত নাড়ছে, আর পেছন থেকে দেখা যাচ্ছে ওটা সূর্যটা আস্তে আস্তে উঠছে, সূর্যটা আস্তে আস্তে উঠে ফেসে ট্রেনটাও চলে গেল, এই প্রোগ্রামটা শেষ। মানে পুরো ঘটনাটা আমি পুরো দেখি। ঘটনাটা তখন ওখানে দেখেছেন। আমি জানতে চাইবো যে আপনার যে যখন আপনি এই শোভাযাত্রাতে দিচ্ছেন, তার আগে এই শোভাযাত্রা ট্রাকে আসতো, না আপনার তরফ থেকে প্রথম আস্তে আস্তে করে শোভাযাত্রার লাইট ইন্ট্রোডিউস হয়? তার আগে কেমন ছিল? আগে শোভাযাত্রা আমার দেখা, হ্যাঁ, আপনার দেখেন। আমার শোভাযাত্রা দেখা হচ্ছে গাছের ডাল গাড়িতে মানতো। কি গাড়ি ছিল তখন? তখন লরি ছিল, তখন লরি ছিল, লরিতে গাছের ডাল মানতো, বেঁধে দিত। হ্যাঁ লরি মানতো, তাতে বাল্ব ঝুলছে, নানান জিনিস ঝোলাঝুলি হচ্ছে। তারপরে তার সঙ্গে ডে লাইট ছিল, তখন 3টে লাইট ব্যবহার হতো পজিশনে, একটা হচ্ছে ডে লাইট, একটা হচ্ছে গ্যাস লাইট, একটা হচ্ছে হ্যাচার লাইট। হ্যাচার লাইটটা লোকে মাথায় করে নিয়ে যেত ঠাকুরটাকে দেখার জন্য, ডে লাইটটা ছিল লরিতে লাগানো হতো, আর গ্যাস লাইটটা ছিল ডিজাইন ঝাড়, মানে গেট, গেট গেট। গ্যাস লাইটটা তো গেট হতো গ্যাস লাইট দিয়ে, এটা আমার দেখা। তারপরে আপনি চেঞ্জ করলেন যে ওই গাড়ির মধ্যেই লাইটটা শুরু হ্যাঁ, হয়। তারপর টিউবলাইট এলো, কাঁধে করে নিয়ে টিউবলাইট নিয়ে যাচ্ছে, এ যাচ্ছে। তারপরে এই ছবল লাইটটা আমার মনে হয় যে আমি দেখেছি, আর বলবো না যে আমি করেছি, সব এটা তার কি, আগে এটা কেউ কি লাইট করেছে। বলবেন আপনি? কোনটা? কি, কোন লাইটটা আপনি বললেন? এটা কি লাইট বললেন? 6 ভোল্টের লাইট বলছেন? সবল 6 ভোল্টের লাইটটা আপনি তখন ইন্ট্রোডিউস করলেন ওখানে। আমি করেছি বলবো না, তার আগে কেউ করেছে না করেছে কেউ দরকার না, নেই। চন্দননগরে কি এর আগে হয়েছিল আপনার? আপনি তো সেটা জানতে পারবেন, আমি যেখান থেকে আরম্ভ করেছি সেইটা বলতে পারছি। সেখানে সেখানে ছিল না। এই লাইট মানে এগুলো কি বাইরে থেকে আনা হতো, না লাইট গুলো এখানেই তৈরি হতো? এই সম্পর্কে যদি একটু বোঝান, যে চন্দননগর কি লাইট মানে লাইট অ্যানিমেট করতে পারতো, না নিজেরাও প্রোডাকশন করতে পারতো? চন্দননগরে যে আজকে চন্দননগর লাইট হ্যাঁ বলে, হ্যাঁ। এই লাইটটা কিন্তু চন্দননগরই প্রোডাক্ট হতো। তার মধ্যে যে জিনিসগুলো যেটা একটা বাইরের থেকে নিয়ে আসতো, বারাসাত ফারাসাত ওই দিক থেকে, সেটা শুধু ছবল বাল্ব ল্যাম্পটা, তাও সেটা থ্রেড ল্যাম্প অনেক পরে রয়েছে, থেকে 2টো তার বেরোনো থাকতো পেছনে, লুপ ল্যাম্প বলতো, সেই লুপ ল্যাম্প নিয়ে এসে এইখানে পাঠিয়ে দিয়ে সেগুলো কিন্তু এখনো কিছু কিছু জিনিস সবাই আছে, লুপ ল্যাম্প ফুপ ল্যাম্প সব আছে। এগুলো তার মানে এই এই যে লাইটের কথা বলছেন, লাইটের প্রোডাকশন
প্লাস লাইটের অ্যানিমেশন সমস্ত চন্দননগর প্লাস ওয়েস্ট বেঙ্গলই ছিল। চন্দননগর প্লাস হয়েছে। এই মুহূর্তে যে লাইটগুলো আপনার হচ্ছে, চন্দননগর কতটা নির্ভরশীলতা হয়ে গেছে বাইরের দেশের, নাকি পুরোটাই এখান থেকে প্রোডাকশন করতে পারছে এটা এখন 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 যেটা হচ্ছে, এখন যে প্রোডাক্ট করছে এটা তো তোমার চায়না থেকে নিয়ে এসে রেডিমেড কিনে নিয়ে এসে এখানে ব্যবহার হচ্ছে। ব্যবহার হচ্ছে? আমাদের এখানে প্রোডাক্ট হচ্ছে না, কিচ্ছু কিচ্ছু না, নাথিং, নাথিং। কিচ্ছু নেই চন্দননগর। তাহলে কি এই হ্যাঁ, ওই বাঁধবার জন্য সুতো হ্যাঁ আর ওই দড়ি বা তার হ্যাঁ বেঁকিয়ে ডিজাইন করা। এখন তো ওই যে এলইডি ল্যাম্প, এখন সব এর আগে এলইডি ল্যাম্প ছিল, এখন এলইডি চলে গেছে। এলইডিটা এরকম কেউ জানো, লালবাগানে একটা ছিল না, প্রোডাকশন একটা উপরে এলইডি ল্যাম্প নিয়ে এলো। এলইডি ল্যাম্প ল্যাম্প নয়, ল্যাম্প বলো না, ওটা ডায়াড, নিজেরাও জানেন না, ওটা একটা ডায়াড। এই ডায়াডটা নিয়ে এসেছে ও লাগিয়েছিল, সেটা তখন জবমুন্ডা 4 গুণ চলে একটা মূর্তি মূর্তি করেছিল, ব্যাটারি দিয়ে চালিয়েছে। তারপর থেকে এলইডি, তারপর এলইডি হওয়ার পর এখন যেসব জিনিস হচ্ছে সেগুলো সব চায় না, সব চায় না। আচ্ছা, ওই এলইডি চলে না। কিন্তু অ্যাকচুয়াল চন্দননগরের যে লাইট, হ্যাঁ সেটা কিন্তু এখন আর হয় না। এখন আর হয় না। না, এখন তুমি এই লাইটটা যদি তুমি ইন্ডিয়ায় ঘোরো, হ্যাঁ সব জায়গায় এই লাইটটা ব্যবহার পাবে। যে কোনো জায়গায় তুমি দেখবে তার বাড়ি সাজাতেও একটা ইয়ে লাইট চলছে, চিকমিক করছে। এইটা আর চন্দননগরের লাইট বলতে কি না, এখন চন্দননগর হচ্ছে এই লাইটটার উপর মেকানিক্যাল, হাত পা নাড়া, এইগুলো আমরা আগেতে করতাম। এইটা একটু ভালো করে মেকানিক্যাল করে তার উপর সেটিং করে চন্দননগরের লাইট। চন্দননগরে আলাদা করে কোনো জিনিস তৈরি করে চন্দননগরের প্রোডাকশন করা নেই, সব চায় না। আমি যে বাইরের দেশে কাজ করেছি সব, হ্যাঁ হ্যাঁ বাইরের দেশে কাজ এখন কিন্তু গেলে কিছুই না, তারা অনেক উন্নত হয়েছে, তারা অনেক অনেক ধরনের ল্যাম্প উঠে গেছে। আমরা যখন করেছিলাম তখন তো সব সবলটা আমাদের এখানকার তৈরি, এখানকার জিনিস নিয়ে আমি সব জায়গা করে দেবো। মানে আপনি লন্ডনও গেছিলেন এইখানকার প্রোডাকশন নিয়ে? লন্ডনে গেছিলাম এখানকার প্রোডাকশন দিয়ে, রাশিয়া গেছিলাম এখানকার প্রোডাকশন দিয়ে, আয়ারল্যান্ডে গেছি এখানকার প্রোডাকশন, মালয়েশিয়া গেছি এখানকার প্রোডাকশন দিয়ে, সব এখানকার প্রোডাকশন। এখন যে আমি যদি বলে কেউ লন্ডনে লাইট করতে গেলে এখানকার প্রোডাকশনের লাইট লন্ডনে নেবে না, তারও কারণ আছে। সব যে চন্দননগরের দোষ তো না, চন্দননগরে করতে পারিনি কারণ দুটো কারণ, একটা মারাত্মক, একটা কারণ হচ্ছে পাওয়ার। পাওয়ার একটা 20 ফুট বাই 10 ফুট প্যানেল আমাদের ইলেকট্রিসিটি লাগলো, সেটা হয়তো 30 কিলোওয়াট। আর এখন যদি ওই বোর্ডে ওই সাইজে এলইডি দিয়ে বা এখনকার যে প্রোডাক্টটা চায়নার যে র্যাম দিয়ে করতে গেলে 3 ওয়াট, 30 কিলোওয়াট থেকে 3 ওয়াট, এই পাওয়ার সেট, এটা তো মারাত্মক জিনিস। এটা কি করে হবে? এটাই চন্দননগরে এখন, ওই জন্যই এই লাইটটার পদ্ধতি বেড়েছে। নাহলে চন্দননগরে এখনো যদি ওইটা করা যায় এখনো হয়তো, কিন্তু পাওয়ার সাপ্লাইটা করে। আমাদের তরফ থেকে পাওয়ার সাপ্লাই নিয়ে কিছু, যেমন আমরা ওই 6 পয়েন্টটা আমরা এখানে প্রোডাকশন করতে পারলাম, ওই যেটা পাওয়ার সাপ্লাই কম সেটা করতে পারা গেল না আমাদের বাংলাতে। এলইডি সেই খবরটা এখনো করা যাবে, করে যাবে, এখনো করা হচ্ছে যাবে না? করা যাচ্ছে না, সেটা আমাদের গভর্নমেন্ট, কোন government? আমাদের দেশ, আমাদের দেশের আমাদের দেশ এইসব জিনিস নিয়ে কেউ চিন্তাধারা করে না। এই প্রোডাক্টটা যে চন্দননগরে করবো, বা চন্দননগর কেন, ওয়েস্ট বেঙ্গলে করবো, বা হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল কেন, নিচে ইন্ডিয়ায় করবো, একদমই তাই। এই জিনিসটা করবার মতো চিন্তাধারা কারণ নেই। যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে সেটা করছি, এটা এখানে বলে কত লোক কর্মসূচি বেঁচে যায়, এই চিন্তাধারা নেই এখন। আর এই চিন্তাধারা কেউ করে না, জানো, এটা করা উচিত ছিল। কষ্ট হয় ভাববে, কষ্ট হয়। আস্তে আস্তে চলে যাবে, একদিন আমিও চলে যাবো, আমার তো থাকবে জানি না যে আর কি করলে ওই সময় ফিরে পাবো আমরা। না, ওই সময় ফিরে আসবে না।
আমি ধরে নিলাম ওই লাইটটার আমরা প্রোডাকশন করছি, যে লাইটটা চায়না করছে, তাহলে তো আসতে পারে, আসতে পারে, তাহলে তো আসতে পারে। নিশ্চয়ই আসতে পারে। কারণ আপনার আমি আমি যতটা জানি আপনার ওই যে ট্রেনিং দেওয়া স্টুডেন্ট গুলো যারা যারা ইলেকট্রিকে খাচ্ছে, তারা তো এখনো ছড়িয়ে আছে, তারা তো কাজ করছে আপনার, হ্যাঁ, এখনো কাজ করছি। এখনো কাজ করছে। তারা যদি এই ব্যাটনটা ধরে এগিয়ে নিয়ে যেত, তাহলে সুবিধা এগিয়ে নিয়ে যাবে করে, তার ইয়েটা পাবে কোথায়, র মেটেরিয়ালটা। পাবে কোথায়, কে তাদের সাহস করবে, কে ফ্যাক্টরিটা বানাবে? সেটাই কি আমাদের দেশে হবে? আমাদের দেশে এগিয়ে দেবে? সেটাই আমাদের রাজ্যের ক্ষমতা থাকে, রাজ্যের একার যে চলো আমরা করি, এটা তো উচিত রাজ্যের করা, করার। এটা তো উচিত রাজ্যের করা, একটা নতুন প্রোডাক্ট তো। আজকে এই জিনিসটা নিয়ে কত লোক করে খাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে ওই লাইট ঘুরছে, প্রত্যেকটা লাইট মানে বাড়িতে। বড় বাজার যায় যেখানে যায় ওই লাইট আমরা কিনছি। অথচ যদি এটা চন্দননগর বা আমাদের বেঙ্গলের হতো নিজের প্রোডাকশন, সব মুনাফা কিন্তু আমাদের আসতো। আচ্ছা, আমি একটু লাইট মুড আনার চেষ্টা করছি। আপনি সিনেমা দেখেন? দেখি সিনেমা, কে কম আপনার দেখি। হিরো আজ ছিল? আপনার সময় কে হিরো ছিল, ফেভারিট হিরো? আমার ওই তখনকার দিনে আমি ধরো টিপটি মিট্টি, তারপর তোমার ওইরকম ধরনের মানে আমি হিন্দি বলছি টিপটি মিট্টি, হিন্দি নয়, বাংলা বই। না, আমি হিন্দির কাউকে আপনার ভালো লাগে? যেমন ধরুন আমি অত চিনিও না, হিন্দি যে তখন নামটা তোমার বললেন। গুরু দত্ত। ওরে বাবা, আমি আমি এইটার জানি না। তারপরের এই অমিতাভ, ধর্মেন্দ্র, এরা ভালো লাগে কাউকে? এদের মধ্যে এদের যদি তুমি বলো যে একটা নাচছে, দৌড়ুচ্ছে, ঘুরছে, সেটার জন্য এই সেটার জন্য ঠিক আছে। শাহরুখ খান, হ্যাঁ, তারপর অমিতাভ বচ্চন, এদের ভালো লাগে। এদেরকে ঠিক আছে। কিন্তু এদের আগে যদি সিনেমার যদি কথাটা, পৃথ্বীরাজ কাপুর এরা হচ্ছে আপনার ফেভারিট? আমার পৃথ্বীরাজ কাপুর, বলরাজ সাইনি, বলরাজ সাইনি আমার খুব ফ্যান, খুব ভালো লাগতো আমার। আচ্ছা, আমি এই প্রসঙ্গটা আনলাম অন্য কারণে। আমি ভেবেছিলাম হয়তো আপনার এত পুরনো স্টোরি যে আমি নিতেই পারলাম না, কারণ ওই সময়ে গুরুদত্ত সিনেমাই দেখিনি আমরা, অমিতাভ বচ্চন পর্যন্ত জানি। অমিতাভ বচ্চনের একটা সিনেমা বেরিয়েছিল, তার মধ্যে একটা গান ছিল, সারা জামানা। দেখেছেন? দেখা হয়েছিল কি? তাও আমি একটু খুলে বলি। তার পুরো বডিতে লাইট দেওয়া হয়েছিল। আমরা যখন ছোট ছিলাম সেই লাইট দেখে ঘাবড়ে গেছিলাম, এত সুন্দর কি করে হতে পারে। এরকম কি সিনেমাটা আপনার দেখা হয়েছিল, যে সারা জামানা? আমি আমি চেষ্টা করছি দেখাবার, যদি না দেখে থাকেন তো। লাইট লাগানোর জন্য? হ্যাঁ, লাইট লাগানো ছিল। আমি ওই লাইট নিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। দেখুন গানটা, গানটা আমি দেখাতে পারবো না কারণ এটা কপিরাইট আসবে, ঠিক আছে? আপনাকে শুধু টেকনোলজিটা বোঝাবার চেষ্টা করছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতাতে একটা মানুষ চলন্ত লাইট নিয়ে ঘুরছে। এবারে দেখুন তো একটু, এবার আমাকে বলুন, এইটা যদি আপনাকে করতে দেওয়া হতো তখন পসিবল? এটা কি লাইট ছিল না, কি ছিল তাহলে? এটা তোমার ফসফেট বলে একটা পাউডার ছিল। ফার্স্ট এড বলে একটা পাউডার ছিল। এই পাউডারটা স্পিন করে করে লাগানো হতো আচ্ছা, বডিতে। কি করে জানলেন যে এই গানটা দেখা হয়েছে আপনার আগে? গানটা দেখার না, আমি জিনিসটা দেখি বুঝতে পারলাম। না, আমি বলছি এই গানটা কি আপনি দেখেছেন আগে? হ্যাঁ, কিন্তু অমিতাভ বচ্চনের বক্তব্য যে আমরা এটা লাইট দিয়েই করেছি। আপনি যদি এইটা যদি অফার পেতেন, কিভাবে এটা এক্সিকিউট হতো ওই সময়ে? মানে করা সম্ভব ছিল কি না? নয়? করা সম্ভব ছিল, করে দিতাম। আমি না বললে কোনো জিনিস এখনো পৃথিবীতে মনে করি না, অন্তত ইলেকট্রিক লাইনে। তো তার কিভাবে আপনি জুড়তেন, যে পাওয়ার কিভাবে দিত? এটা পাওয়ার বললাম তোমার, একটা কেমিক্যাল জিনিস থাকতো, কেমিক্যাল। আচ্ছা, এটাকে তুমি যদি এইটা উপরে একটা কেমিক্যাল লাগাও, এটা জ্বলবে। কিন্তু ও এই কেমিক্যালটা জ্বলবে। ফসফেট দেখোনি তুমি অনেক সময় লাগানো থাকে জলে, অভ্র টাইপের? অব্র টাইপের। মানে আপনি বলছেন অব্র light নয়, অব্র হচ্ছে একটা প্লেট, একটা plate। ফসফেট। ফসফেট একটা কিরকম বোঝাবো তোমায়, ফসফেট বলতে একটা পাউডার থাকতো, সেটা লাগিয়ে দিলে কিন্তু জ্বলবে? জ্বলবে, লাইট পড়লে জ্বলবে। আর সেটা লাগানো থাকলে নড়লে জ্বলবে। যে আমি এটা আইডিয়া বের করেছিলাম, এই গানটাতে নতুন কিছু করা যাক, আর আমরা লাইট দিয়েছিলাম, লাইট, আর সেই লাইট দিয়ে আমরা নাচছি। এটা অরিজিনাল লাইট। অরিজিনাল লাইট হলে কি লাইট, কত ওয়াট? যদি আপনাকে বলতে এটা, তাহলে কিভাবে পসিবল ছিল? এটা তো একমাত্র, তখন জানি না কত সাল, এটা কত সালে হয়েছে এটা? এটা 1970-80 এরকম কিছু একটা হবে, 1981। 81 সাল। 81 সাল।
অ্যাকেশনাল এলইডি আসেনি তো। এলইডি আসেনি, ব্যাটারি পাওয়ার দিতে পারছে না, তাহলে কি শ্রীধর দাস কিভাবে কলকাতায় অন্য আর্টিস্ট করলো, আপনি কিভাবে করতেন? আমি ধরুন এই কাজটা আপনাকে দিলাম, কিভাবে 1981 সালে বের করতেন? আমার হলে ফসফেট ছাড়া ব্যবহার করা আমার ছাড়া উপায় ছিল না, উপায় ছিল না। মানে কোনোভাবে তবে লাইট, অন্য যদি কেউ করে থাকে তার মাথার আলাদা বুদ্ধি ছিল, তাই করেছে। মানে বলছেন কিন্তু যে আমার লাইট পসিবল ছিল না, লাইট পসিবল ছিল না পসিবল ছিল না, মানে আর তখন। যদি তারেরও ব্যাপার ছিল না। ছিল না। আচ্ছা, এখন যেন এলইডি যে কোনো জায়গায় তুমি হ্যাঁ, লাগিয়ে হ্যাঁ, দাও, কোমরে একটা ব্যাটারি লাগিয়ে দাও, চলে একদমই যাবে। তাই, একদমই তাই। এটা আমাদের মনে প্রশ্ন ছিল, বিশ্বাস করুন। আর এটাকে আপনাকে জিজ্ঞেস করবো বলেই রেখেছিলাম যে কিভাবে পসিবল। এটা ওই একটা ফসফেট দিয়ে, পাউডার গোছানো, সেটা গুলে যদি লাগানো যেত সেটা জ্বলতো, ঠিক। জ্বলার মতন একবার দেখাতো। আচ্ছা, আপনার এখন কে কে আসে মানে ফ্যামিলিতে? ফ্যামিলিতে আমার আমার ওয়াইফ, আমি, আমার মেয়ে, আমার নাতনি, আমার জামাই। কে এই লেগাসিকে ফরওয়ার্ড করবে? এইটা কি অবশ্যই আপনার আপনার চন্দননগর, শ্রীধর দাস, এইটাকে তো মুছে দেওয়া যাবে না, তাই না? এটা না, তো হতে পারে না যে আপনি শেষ, আপনার পরবর্তী প্রজন্ম এটা কিভাবে চন্দননগরের লাইটের ঐতিহ্যটাকে, আপনার ঐতিহ্যটাকে এগিয়ে নিয়ে যাবে, কার হাতে ব্যাটন থাকবে? এত লোক রয়েছে চন্দ্রনাথ করে খাচ্ছে। আপনারই সন্তান, হ্যাঁ, আপনারই শিষ্য। শিষ্য। একটা দুটো চারটে ছেলের কথা বলে দিচ্ছি এখানে। তোমার এই ইয়েতে থাকে, উঠতি বাজারে। উঠতে বাজার, ছেলে দুটোর নাম হচ্ছে, আমি দিয়েছিলাম, ছোট বাচ্চা বড় বাচ্চা। তারা এখন কাজ করছে, তাই তো? তারা, তার বাবা এইখান দিয়ে এই ওই চাকা গাড়ি নিয়ে লোহা কিনে বেড়াতো, আর ওই ছেলে দুটো গাড়িটা ঠেলতো। একটা বয়স হচ্ছে 10 বছর, একটা হচ্ছে 12 বছর। এই ছেলে দুটো, ওর বাবা এসে আমাকে ধরে, "শ্রীধরদা, এই আমার ছেলে দুটোকে আপনাকে দিয়ে গেলাম, এদের মানুষ করলাম।" আচ্ছা, এই খুব অল্প বয়স। সেই ছেলে দুটো আজকে তার নাম হয়েছে বাচ্চা ইলেকট্রিক, দোকানের নাম দিয়ে। এবং বড় কারবারি, বিরাট কারবারি, বিরাট কন্ট্রাক্টর। যেখানে বাচ্চা গেছে ইলেকট্রিক। বাচ্চা ইলেকট্রিক, তুমি জেনে জানবে এখানে বাগবাজার সব কাজ করতো। পয়সা পরে এখন। এরকম তো অনেক কাজ আছে, অনেক ছেলে আছে, বহু ছেলে আমার এখান থেকে তৈরি হয়েছে। তাপস ইলেকট্রিক, ফপস ইলেকট্রিক যত আছে সব তো এখান থেকেই তৈরি। তাহলে এই কিছুদিন আগে ছেলেটা মারা গেল, বাবু পাল, সেটা মারা গেল। ওর কারবার ছিল কি জানো, লোহার, বড় বাজারে লোহার দোকান ছিল। তার একটা থেকে পয়সা নিয়ে তুই একটা ছেলে চাঁপাতলায় আলোর ব্যবসা করলো। ওই ব্যবসাটা সে চালাতে পারলো না, চালালো কিন্তু খুব খুব ব্রেনই ছিল, চালালো। তারপর টাকা, যেহেতু বাহুপালের থেকে ধার নিয়েছিল, ওদের প্রচুর টাকা ছিল বাহুপালের। বাবা লোহার ব্যবসা ছিল তো, টাকা নিয়ে শোধ করতে পারলো না। শোধ করলো না, এই বাবুপাল ওই মালগুলো কিনে নিল, কিনে নিয়ে ও নিজের নাম দিয়ে। বাবুপাল একটা তার জুটতে যাবে না, আমার এইখানে বসে থাকতো, এই পাইপে না পেছনে করে আমার বউ চা দিত, খেত। সব আপনার হাতে তৈরি? সে তার আবার 12টা ছেলে আমার কাছে নিয়ে গেল। এই 12টা ছেলে এখনো কারবার করছে, তো জেনে যাবে। এই 12টা ছেলে এখনো তারা সেই আমার কাছেই কাজ করতে বলেই পরিচিত। আচ্ছা, আমি কলকাতা থেকে আসছি। কলকাতায় যখন আসছি তখন কলকাতার দুর্গাপুজো নিয়ে দু চারটে প্রশ্ন আপনার করা উচিত আমার মনে হয়। আমাকে এখন বলুন, কলকাতার যে তখন ওই যে আপনি বললেন যে আপনার কাছে যে পুরস্কারগুলো রয়েছে, তার মধ্যে আমি কিছু পুরস্কার দেখলাম লাইটের জন্য আপনি পেয়েছিলেন। সেটা হচ্ছে একটা প্রতিমার জন্য লাইট, প্রতিমার জন্য পুরস্কার দিত, প্যান্ডেলের জন্য পুরস্কার দিত এবং লাইটের জন্য দিত। কলকাতার কোন কোন কমিটি আপনার সঙ্গে যোগাযোগ করতো, কারা কারা আসতো এখানে? আমার এখানে অবশ্যই। শোনো, আমার এখানে প্রথম এসেছিল পাইকপাড়া একবার। পাইকপাড়া। পাইকপাড়া প্রথম এসেছিল
তখন তরুণ বোস গোলকিপার ছিল। তরুণ বোস, তার আগেকার কথা বলছি আমি। আমরা এখানে একটা জগদ্ধাত্রী পুজো হতো বিদ্যালঙ্কা, ও ওইখানে প্যান্ডেল করতো, যেমন কেয়াসেট। কেয়াসেটের বাবা আমার এখানে আসতো। কেয়াসেটের বাবা এখানে আসতো? ও, তাই তো, কেয়াসেটের বাবার ছিল প্যান্ডেলের কারবার বুঝতে পেরেছি। পাইক পাড়াতে। এটা প্রথম এসেছিল। প্রথমে ওর বাবা নিয়ে আসে এই জগদ্ধাত্রী পুজো করার জন্য প্যান্ডেল, ও নিয়ে আসে। তা আমি পাইক পাড়াতে ও লাইট করছি। তারপর এইখানে কি এসেছিল, এবার নাম বলবো? নিশ্চয়ই, সেই শুনতেই এসছি। প্রথম আসো কৃষ্ণচন্দ্র দে, এইখানে বসে থাকতো সকালবেলা, একটা লুঙ্গি পরে বসে থাকতো। কৃষ্ণচন্দ্রকে ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, যেটা আমরা কালী কালী ঠাকুর শুনতে পাই না? আচ্ছা, যেটা কালা শুনতে পাও, এই ফাটাকেস্টের সামনে বসে থাকতো শ্রীধর দাসকে ধরার জন্য, শ্রীধর দাসের আলো নেওয়ার জন্য। তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দে। পুজো করতো কোথায়? সীতারাম ঘোষ স্ট্রিট, কালী পুজো কালী পুজোর লাইটের জন্য চলে আসতো এখানে। সেখানে। আচ্ছা, তারপরে আসতো কে? সৌমেন মিত্র, বাদল, সৌমেন তখন আসছে এখানে বসে থাকবে। কি আশীর্বাদ দেখতে ধরবে, কেষ্ট ধরবে না, সৌমেন ধরবে। তা এক সময় এমন হয়েছে, দুটো বাড়াটিতেই কাজ করতে হয়েছে আমার, দুটো বাড়াটি অ্যাট এ টাইম কাজ করেছি। তারপরে কলকাতা এমন কোনো কাজ লোক নেই, মদিয়ালি থেকে আরম্ভ করে করেস্কর 14 বছর কাজ করেছি, জলের তলা লাইটে 14 বছর, একদিনের কাজ না কলেস্কর। তারপরে মদিয়ালি ফটিলি হ্যান ত্যান যত আছে সব সব জায়গায় আমি কাজ করেছি, কেউ বাকি নেই আমার এখানে আসছে। এখন কেউ আসে? পিকে ব্যানার্জি থেকে সবাই আসছে, গৌতম, পিকে ব্যানার্জি, শিশি, তনুময়, সব এখানে আসছে বসে, কিছু না থাকলেও এসে বসে গল্প। আমার যে এই জীবনে এইটা আর কিছু পাইনি, এটা পেয়েছি। প্রচুর লোক আসছে, প্রচুর। এখন লোকে বললো বিশ্বাসই করবে না। এখনকার কেউ আসে? এখনকার ওই আপনি 2000 থেকে 2015 যদি বলেন সালে, হয়তো ইন্দ্রনীলেরও আমাদের এখানে মিস্টার যে ইন্দ্রনীল আমাকে প্রাইজ দিয়ে তুলে ধরছে। চন্দননগরে বিশিষ্ট লোক শ্রীধর দাস, তাকে স্টেজে তুলছে, তার যত প্রোগ্রাম হচ্ছে শ্রীধর দাসকে আগে রাখতে হবে, এরকম লোক আছে। এরকম আছে। চন্দননগর জন্য আমার আগে যে তোমার অমর্ত্য সেন, বলুন অমর্ত্য সেনকে কি দেওয়া হবে? চন্দননগরের লাইট দেওয়া হবে, লাইটের একটা প্যানেল দেওয়া হবে, প্যানেল দেওয়া হবে, সেই চন্দননগরের প্যানেল তৈরি করবে শ্রীধর দাস, সেটাই অমর্ত্য সেনকে দেওয়া হবে, সেটাই করা হলো, সেটাই দিল। ছোট প্যানেল না বড়? ছোট প্যানেল, ছোট প্যানেল বাড়িতে রাখবেন। এতখানি প্যানেল এখানে তৈরি করে নিয়ে আছে, একটা ছবি এখানে ছবি আছে। আমরা ছবি পুরোটাই তুলবো। আপনার যে অ্যাওয়ার্ড আর আপনার যে নিউজ রয়েছে, তখন তো নিউজ পেপারগুলোই সেভাবে তৈরি হয়নি, লেটার প্রেস দিয়ে কাজ হয়েছে সব। আপনার তখন থেকে অ্যাওয়ার্ড আসছে। অ্যাওয়ার্ড বলতে কি, আমার মানে আমার মূল্য যে ওই গার্ডিয়ান পেপার, গার্ডিয়ান ফরেনে বেরিয়েছিল, হলুদ কালার, একটা 60 টাকা দাম তখনকার দিনে, তখন 83 সাল না 3 সালে দেখলে, তখন 60 টাকা দাম ছিল ওখানে। এই যে তোমার তোমার টেলিগ্রাফ, বেলফাস্ট টেলিগ্রাফ, এখানকার নয়, এই যে ওখানকার কাগজটা বেরিয়েছে ওখানে। তা আমার আনন্দ কোনখানে, যারা একদিন ব্রেড নিয়ে আমাদের শাসন করেছে, তাদের আমরা ওখানে গিয়ে লাইট খাওয়া যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এইটাই আনন্দ না? সেটাই সেটাই। লন্ডন কাপিয়ে এসেছেন আপনি। লন্ডন কাপ 5 বার। আজ আমি এখানে বসে আছি, বৃদ্ধ, কেউ জানে না এখানে কত কি হতে পারত। আমার তো এখনো মনে হয় যে আমার তো অনেক কিছু করার ছিল, কিন্তু করতে পারলাম না, সময় নেই। এখন কত বয়স হলো? 84। 84। আমি চাইছি যে এখন আরো 20 বছর বাঁচুন। আমি 20 বছর, 104 পার হোক। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে না? আপনার কি আইডিয়া আছে এইটা আছে ফ্যামিলি? জানো, আমি এখানে পেসমেকার লাগিয়ে 20 বছর ধরে বসে আছি। আপনি কি জানেন আমাদের আমাদের এমন এমন লোকরা আছে যে কোনো কিছু হার্ট কিডনি ফিডনি নেই, তারাই 100 বছর বেঁচে যাচ্ছে। তো আপনার তো পেস মেকার লেগেছে। আছে, তাদের এই চিন্তাধারাটা নেই।
যে একটা জিনিস চিন্তা করবি, একটা জিনিস সারাক্ষণ চিন্তাধারা করতে গেলে, একটা প্রোডাক্ট চিন্তা করতে গেলে তার অনেক ক্ষয় হয়ে যায় জীবনে। ভাবে বাবা এসে গেছে, আমার যে বক্তব্যটা কমপ্লিট হলো না, আমার একটু আর্লি জায়গা আছে, সেটা কমপ্লিট করবে, কিন্তু আমার নাতনি একটু মানে হেল্প করে দেবে। আপনার নাতনির সঙ্গে একটা বেসিক একটা পরিচয় করিয়ে দিন, উনি হ্যাঁ, কে ইনি কি হচ্ছে করে। আমার নাতনি। বললাম এই যে বইটা লেখা, এই বইটা বা এইটাই কেন, শুধু এই বইটাই নয়, এই বইটা প্লাস বহু আসলে বই আমি প্রচুর বই লিখে রয়েছে দিয়েছি। যেগুলো আমি দেখতে পাচ্ছি যে ওর লেখা সম্রাজ্ঞী বলে লেখা রয়েছে, আর অনেকগুলো উনি মানে কবিতা লিখতেও খুব ভালোবাসেন, তাই দেখতে পাচ্ছি যেটা আমি। তো আর এটা হচ্ছে স্পেশাল বই যেটা দাদুকে ডেডিকেট করেছে, দাদুকে নিয়ে লিখেছে। আচ্ছা, তাহলে আমরা এবার আলোচনাটা আমি ওনার সাথে আমার না, করি। হ্যাঁ। আমার নাতনির সঙ্গে একটু পড়ে নাও। আচ্ছা সম্রাজ্ঞী, আমি যেটা দেখতে পেলাম যে এই বইটা, যেহেতু দাদুকে নিয়ে কথাবার্তা হচ্ছে আর পুরোটা ডিজাইন পডকাস্ট যেটা রয়েছে তারই আন্ডারে আসছে, তো আমি দাদুকে নিয়ে জানবো এই বইটা যখন লেখা হয়েছে কোন ভাবনাতে এইটা লেখা হলো, কি কারণ, কি মনে হলো যে না আমার দাদুকে বইয়ের মধ্যে আনতে হবে, একটু যদি জানতে পারি স্টোরিটা খুব ভালো হবে। তো এই বইটা যখন আমি লেখা শুরু করি তখন দাদুর আর কি অনেক হেলথের প্রবলেমস হচ্ছিল। আচ্ছা। মেন্টালি অনেক কিছু ভুলে যাচ্ছিল জিনিস। তো যখন ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার বললো যে এটা অ্যালজাইমার্স এর দিকে যাচ্ছে। তো এই জিনিসটাকে তো পুরোপুরি ঠিক করা যাবে না, মানে কোনো মেডিসিন দিয়ে এটাকে ঠিক করা যাবে না, কিন্তু এই প্রসেসটাকে আর কি একটুখানি স্লো করা যাবে যদি আমি দাদুকে পুরোনো দিনের কথা আবার মনে করাতে পারি। মানে ছোট থেকে ও। দাদু ডিফারেন্ট কি কাজ করেছে নানা রকম জায়গায়, কি হয়েছে, কারা বন্ধু বান্ধব ছিল, ফ্যামিলির সব ব্যাপার স্যাপার যদি আমি মনে করাতে পারি তাহলে হেল্প হতে পারে আর কি, মানে এই প্রসেসটা স্লো হবে অ্যালজাইমার্স এর। তো তখন থেকে আমি ভাবলাম, আর তখন আমারও একটা খুব মানে স্লো ডিপ্রেসিভ ফেজ যাচ্ছিল আমার লাইফে। তো তখন আমি লেখালেখি খুব করছিলাম, অনেক পাবলিশার্সদের আর কি আমার প্লট গুলোকে আমি পাঠাচ্ছিলাম ইমেল করে। তো তখন আমি লেখার মধ্যেই ছিলাম, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম আমি তখন। তো তখন আমি ভাবলাম যে আমিও যখন লিখছি দাদুকেও যখন মনে করাতে হবে, তো দাদুর গল্পটাই কেন আমি মানে লেখা তো উচিত, ওটা তো নিয়ে কেউ লেখালেখি করেনি এর আগে, তো আমি লিখি দাদুর গল্পটা। সো এইভাবেই এই বইটা লেখা শুরু হয় আর কি। আর দাদুর নিয়ে কি কি ভাবনা পরিকল্পনা রয়েছে? দাদুর ব্যাপারে এই বইটাতে একদম ছোটবেলা যবে থেকে শুরু করলো আলোর কাজ, তখন থেকে কিভাবে আইডিয়াটা মাথায় এলো দাদুর, টর্চের লাইট থেকে যেটা প্রথম এসেছিল। আর ইনফ্যাক্ট এটা তারও আগে, মানে এই লাইটের ভাবনা চিন্তারও আগে দাদু ছোটবেলায় অ্যাজ এ পার্সন কেমন ছিল, একটা বাচ্চা হিসেবে কেমন ছিল, সেইটার ওপরেও চ্যাপ্টার যেখানে আছে, যখন আলো নিয়ে কিছু শুরুই হয়নি। তো ওই চ্যাপ্টার গুলোও আছে। তারপর যেটা আমি দর্শককে দেখাতে চেয়েছিলাম, সবাই তো জানে যে শ্রীধর দাস কি করেছে সারা জীবনে, কোথায় কোথায় কাজ করেছে, রাশিয়া, বেলফাস্ট, লন্ডন, কিন্তু কেউ জানে না যে একটা মানুষ হিসেবে শ্রীধর দাস কি, আচ্ছা, একটা কি? পার্সন হিসেবে কি, সেটা নিয়ে এই বইটা। হ্যাঁ, মানুষ হিসেবে আমি দাদুকে, আমার নিজের দাদুকে আমি কিভাবে দেখেছি ছোটবেলা থেকে, বাড়ির ভেতর দাদু কেমন ছিল, মানে বাড়ির বাইরে তো শ্রীধর দাস সো মাচ গ্ল্যামার, সব লোকজন চেনে, কিন্তু বাড়ির ভেতর একটা বাবা হিসেবে, হ্যাঁ, বা একটা বর হিসেবে, একটা দাদু হিসেবে শ্রীধর দাস কেমন ছিল, ওইগুলো নিয়ে এই গল্পটা। আচ্ছা, আমি শুনলাম যে ডকুমেন্টারিও কিছু একটা হুম, হুম। করা হয়েছে বা হচ্ছে, হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। ওটাকে রিলিজ হয়ে হুম, গেছে। কিভাবে কিভাবে দেখতে পাওয়া যাবে ওখানে, কোথা থেকে? ওইটা তো অলরেডি রিলিজ হয়ে গেছে নন্দনে, কলকাতায়। তো এখন ওটা পাবলিকের জন্য রিলিজ হয়নি, তো ওইটা যখন রিলিজ হবে আমাকে ডিরেক্টর আপডেট করে দেবে, বাট এখনো ইটস নট রিলিজ ফর পাবলিক ভিউইং। না মানে এটা কি ডিজিটালি রিলিজ হবে নাকি আমাদের যেমন করে থিয়েটারে রিলিজ হয় সেরকম ভাবে, কি প্ল্যান রয়েছে এগুলো? ঠিক আমায় জানায়নি, মানে আমাদেরকে ওসব এখনো কোনো জানানো রকমের হয়নি। প্রসেসের মধ্যে আছেন? যখন এলাম তখন আমার দেখার খুব ইচ্ছে ছিল যে শ্রীধর দাস প্রথমে কিরকম ভাবে কাজ করতো, কোন টুনি বাল্ব, তারপরে 6.2, এইভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমার যদি একটা ছোটখাটো, আমি কি ভাষায় বলবো, মিউজিয়াম, আমার মনে হলো যদি একটা মিউজিয়াম করা যায় হুম, তাহলে খুব ভালো হয়। তো এই মিউজিয়ামে যে প্রোডাক্টগুলো ইউজ করতো যেমন বইয়ে রয়েছে, হুম, হুম। এইগুলোর কি কিছু প্ল্যান রয়েছে যে এটা করলে হয়তো আমরা ফিউচারে যারা দেখতে চাইবো তার শ্রীধর দাসকে ভালো করে বুঝতে পারবো যে এটা রয়েছে, কোনো মিউজিয়ামের কোনো প্ল্যান বা কিছু হ্যাঁ, মাথায় সেটা আছে? তো খুবই একটা ভালো প্ল্যান। ইনফ্যাক্ট আমাদের যে মেয়র ছিল অমিয় দাস, তিনি একবার বলেও ছিলেন যে এরকম একটা গ্যালারি বানানো উচিত, যে একদম প্রথম থেকে যে কার ল্যাম্প, যে 12 ভোল্টের ল্যাম্পস গুলো, তারপর 6.2 মিনিয়েচার্স পরে যে ওগুলো সব আর কি স্টেজ ওয়াইজ কিভাবে ইভলভ করেছে লাইটটা, সেটা একটা জায়গায় সাজিয়ে রাখা হোক। আমার মনে হয় সেটা খুবই ভালো একটা আইডিয়া।
স্পেশালি চন্দননগরকে যখন আমরা আলোর জন্য এত বড় করে চিনি আর কি, সারা দুনিয়ায় চন্দননগরের এত নাম যশ আলোর জন্য, তো আমার মনে হয় আলো রিলেটেড যদি একটা মিউজিয়াম থাকে যেখানে আমরা প্রত্যেকটা স্টেজ অফ ইভলিউশন দেখতে পাবো। এটা শুধু দাদু রিলেটেড নয়, কারণ দাদুরও অনেক কন্টেম্পোরারিজ ছিল যারা দাদুর সাথে কাজ করেছে, যেমন কাশীনাথ নিয়োগী, তারক শেঠ, এদের তো নাম আমরা কখনোই ডিসরিগার্ড করতে পারবো না। দেবার মাস্টার মাইন্ডস ইন দেয়ার ওন ওয়ে। মেকানিক্যাল মডেলসে কাশী নিয়োগী বিশাল, মানে একদম অন্য লেভেলের ছিলেন। তারক শেঠ চুঁচড়োর, মানে অন্য চুচুড়ে। হ্যাঁ হ্যাঁ, তো তাদেরও কন্ট্রিবিউশন এখানে আছে। সো তাদেরও ওয়ার্কস দ্যাট শুড অল বি রিপ্রেজেন্টেড দেয়ার আর কি। এটা নিয়ে কথা হয়েছে কোনো কিছু আমাদের তরফ থেকে, তোমার তরফ থেকে? না, আমার তরফ থেকে তো এখনো কিছু হয়নি এটা নিয়ে কথা। কারণ আমি যখন কথাবার্তা বলছিলাম, আমি মানে যাদের থ্রু দিয়ে এখানে এসেছি, আমি নিজে প্রশ্ন করেছিলাম যে কোনোভাবে ওই পার্টস গুলোকে কি প্রিজার্ভ করা গেছে, তখন বলা হচ্ছিল যে না, এগুলো সবাইকে যারা স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সব মেশিনারি ইকুইপমেন্ট সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা যদি আর 10 বছর পর হয়তো আমরা আর পাবোই না, তো তখন সেটা তো এখন থেকে একটু একটু, মানে যদি 10খানা পার্টস থাকে, একটা যদি প্রিজার্ভ করি তাহলে তো ফিউচারে আমি দেখাতে পারবো। ট্রু, একদমই সত্যি। তো আমার মনে হয় যে এটা যদি একটু ভাবা হয়, যেমন এই ডকুমেন্টারিটার জন্য ওরা রোলারটা দেখাতে চেয়েছিল, যে রোলারে কিভাবে পিন দিয়ে আর কি প্লেট গাঁথা হতো, তো তার জন্য আলাদা করে রোলার বানিয়ে ওই ডকুমেন্টারির মধ্যে দেখানো হয়েছিল। একটা জাস্ট রাফ একটা রোলার বানানো হয়েছিল দেখানোর জন্য, কারণ ওই রোলার গুলো এখন আর পাওয়া যায় না। তো এরকম অনেক জিনিসই আছে যেগুলো তখন ছিল এখন পাওয়া যায় না। সামাও আমাদের দেখতে হবে কিভাবে ওইগুলো যদি কোথাও পাওয়া যায়, এখানে ওখানে ফ্যাক্টরিতে, কারুর একটা ফ্যাক্টরিতে প্রিজার্ভ করা আছে, যদি পাওয়া যায়, নালে আবার সময় রয়েছে এখনো পর্যন্ত, একটু সময় আছে, মানে এখনো সময় রয়েছে, ওগুলো কালেক্ট করে যদি কিছু করা যায়। তো অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের তরফ থেকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যদিও এই অনুষ্ঠান জগদ্ধাত্রী পুজো লিমিটেড নয়, এর পরে সারা জীবন চলবে। যেমন করে এই বই রয়েছে, সেরকম আমাদের এই পডকাস্ট থাকবে। থ্যাংক ইউ সো অসংখ্য মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ।